তুই হঠাৎ লেকচারার হওয়ার কথা কেন ভাবলি? চাইলে অন্য উপায়েও মেয়েটাকে পেতে পারতি। তোর যা লম্বা হাত, তুলেও আনা যেত। শুধু শুধু এত কষ্ট করবি? ধীর স্থির কথাগুলোর আড়ালে নাহিদের সুপ্ত অনুরাগ বুঝতে বাকি নেই তীব্রর। সে সম্পূর্ণ মনোনিবেশ ব্যস্ত রাস্তায় রেখে বলল, মেয়ে মানুষ ফুলের পাপড়ির মতো, একটু চেপে ধরলেই ঝরে যাবে, নেতিয়ে পড়বে। সেখানে জোর জবরদস্তি মানে তো আস্ত ফুলটাই নষ্ট। তাছাড়া এমনিতে খারাপ হলেও এই বিষয়ে যে আমার চরিত্র বাঁধাই করার মতো, সেটা তোরা অন্তত খুব ভালো করে জানিস। তাহলে অহেতুক তুলে আনা, জোর করা, এসব করে অতদিনের রেকর্ড ভাঙতে যাব কেন? যদি আপোষে মেয়ে ধরা দেয়, তার মতো আনন্দ তুলে আনায় আছে। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল। মুশফিক বলল, কিন্তু শিক্ষক বাবার সমান। মেয়ে যদি এই নিয়ম মেনে তোকে আব্বার নজরে দেখে, তাহলে তো আমও যাবে, ছোলাও যাবে, শুধু থাকবে আটি। তীব্র বলল, সেই সুযোগ ওকে দিলে তো। বখাটে হওয়া যেমন অসম্মানজনক, তেমন সবচেয়ে সম্মানজনক প্রফেশন হচ্ছে শিক্ষকতা। মাস্তান হয়ে যার ভয় ডরের লিস্টে থাকবো, শিক্ষক হলে সেই শ্রদ্ধায় মাথায় তুলে রাখবে। মিরাজ চিন্তিত কণ্ঠে বলল। কিন্তু ও থেকে চিনবে না। মুশফিক উত্তর দেয়, চিনবে কিভাবে? আমরা তো ওর সামনে মুখ ঢেকেছিলাম, আর সোমবার বিট্টুর মুখেই ডেকে গেছিলাম, তবে গলার স্বর চিনতে পারে। তীব্র সূক্ষ্ম হেসে বলল, দেখাই যাক না কি হয়। আমি নিশ্চয়ই কোনো কাঁচা খেলোয়াড় হয়ে মাঠে নামতে যাচ্ছি না। পুষ্পিতার সামনে থাকবো, কিন্তু ও বুঝবে না, ধরতে পারবে না। লেকচারার তীব্র রেজা তালুকদারি, ওকে তুলে নিয়ে যাওয়া সেই বিট্টু মাস্তানের অনুরূপ। আরমানের গলার কাজটায় খুশখুশ করছে, খুব কিছু বলতে চায়। অনেকক্ষণ পর রয়ে শয়ে বলল, কিন্তু তুই নিজের জীবনে একটা প্যারাগ্রাফ মুখস্থ করিস কি না সন্দেহ। ওখানে গিয়ে কি পড়বি ভাই? বই খুলে যদি অজ্ঞান হয়ে যাস। তীব্র তপ্ত চোখে চাইল, শশব্যস্ত ঠোঁট আঙ্গুল চেপে ধরল। মুশফিক বলল ভিন্ন কথা। গাজীপুর তুই একা গিয়ে থাকবি, আমাদের নিবি না? তীব্র মুখের উপর বলল, না, মাথা খারাপ? মেয়ে দেখলে ছুঁক ছুঁক করা বিড়ালগুলোকে সাথে নেব? ও ঠোঁট উল্টে বলল। আমরা না হয় ভদ্র সাজতাম। তীব্রর কড়া কণ্ঠ। একদম না, এই ব্যাপারে তোদের একটাকেও বিশ্বাস করি না আমি। এই, তোরা ওখানে আমার সঙ্গে দেখা করা তো দূর, আমার বাসার আশেপাশেও যাবি না। দরকার হলে আমি আসবো এখানে। এছাড়া যা কথা হবে ফোনে, মনে থাকবে? ওর চেহারায় গম্ভীরতার চিহ্ন, চাহনিতে জলজলে উষ্ণতা। বাধ্যের ন্যায় মাথা দোলালো চারজন। নাহিদকেও মাথা কাত করতে দেখে তীব্র বলল, তোর মাথা নাড়তে হবে না, তুই আমার সাথেই যাবি। বিস্মিত নাহিদ খুশিতে খলবলিয়ে বলল। সত্যি? মুখ কালো হয়ে গেল বাকিদের। মিরাজ মিনমিন করে বলল, গরুটাকে সাথে নিয়ে কি করবি? তীব্রর কাট জবাব। ঘাস খাওয়াবো, তোদের কোনো সমস্যা? ওরা আবারও দুপাশে মাথা নাড়ে। এদিকে স্বস্তি শ্বাস ফেলল নাহিদ। গুলশানে মিথিলাকে নিয়ে প্রতিটা মোড় ঘুরেছে সে। প্রতিটা কোনায় ও স্মৃতি, যা বড্ড পোড়ায় এখন। বুকের বেদনা বাড়ায় সহস্রগুণ। এই যে ও সবার সামনে হেসে বেড়ায়, প্রফুল্ল স্বরে কথা বলে, নিয়মিত আড্ডায় আসে বন্ধুদের, এসবের কারণে একটু ব্যস্ত থাকার চেষ্টা। ব্যস্ত থাকলে তবেই না সব ভুলে থাকা যাবে। মিথিলার প্রসঙ্গ আসলে তার বন্ধু মহল বিরক্ত হয়, ধমকায়, কিন্তু ওর ভেতরের ভালোবাসাটুকু কেউ বোঝে না। ভালোবেসে যে হারিয়েছে সে জানে এর জ্বালা। মেয়েটা যেমনই হোক, ওর প্রতি ভালোবাসা তো মরেনি, হয়তো মরবেও না। যাক, শহর ছেড়ে গেলে অন্তত একটু ভালো থাকা যাবে। দেখা গেল ওখানেই মিলল নতুন করে বাঁচার কোনো শক্ত ভিত। রাস্তায় জ্যাম পড়েছে। তীব্র জিপ থামালো। চোখ দুটো সিগন্যালে চকচকে আলোতে রইলেও মস্তিষ্কে চলল অন্য কিছু। চিন্তাভাবনায়, চাহনিতে টলমলে কোনো প্রতিচ্ছবি তার। সেখানে একটু পর পর হানা দেয় কারো ভীত সশস্ত্র মুখ। প্রথম রাতে ওকে দেখে কুকুরে বসা পুষ্পিতা, পরের বার ত্রাসে দৌড়ে যাওয়া পুষ্পিতা। তীব্র সিংহ মনে হাসলো, বিড়বিড় করলো, দেখা হচ্ছে ভীতু মেয়ে। মৃত্যুর থেকে পালালেও তীব্রর থেকে রেহাই পাওয়ার কথা ভুলে যাও। মুশফিক ওর দিকে চোখ রেখে আস্তে আস্তে মিরাজের কানের কাছে এলো, ফিসফিস করে বলল, বিট্টু, হাব ভাব সুবিধার না। ওর চোখ দুটো দেখ, কিছু আছে। এই ব্যাগটার ওই মেয়ের প্রেমে পড়েছে, আমি শিওর। শুধু ভাব কমে যাবে বলে স্বীকার করছে না। মিরাজও পাল্টা ফিসফিস করলো, আমারও তাই মনে হয়। না হলে শুধু পছন্দ বলে এত কিছু করবে কেন জানি না, কিছু বুঝতে পারছি না। বিট্টুকে বোঝার চাইতে হিরো আলমের ইংরেজি বোঝা সহজ। মুশফিক চোখ মুখ কুচকে মাথায় চড় মারল ওর। শালা, তুই যেমন তোর যুক্তিও তেমন। 1 মাস পর সকাল 7টা বাজে।
আজ দীর্ঘদিন পর তালুকদার নিবাসে পা রেখেছেন আবুল হাসান, কিন্তু এখানে আসতেই ইচ্ছা করে না তার। তীব্র বাসায় থাকলে তো একেবারেই না, বরং আর রিডি করে ওকে দেখলে আছাড় মেরে মারতে ইচ্ছা হয়। চূড়ান্ত বেয়াদব একটা ছেলে, গুরুজন মানে না, যা নয় তাই শোনায়, তুই তোকারি করে অপমান করে, একবার তো গায়ে হাতই তুলে দিল। ইচ্ছে করে ওটাকে ঘণ্টাখানেক চাপকে সোজা বানিয়ে ফেলতে, কিন্তু অপারগ আবুল। তীব্রর গায়ে অসুরের মতন শক্তিটা সেদিনকার থাপ্পড়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি। সাথে মন্ত্রীর ছেলে, কিছু করার উপায় কই? আবার চাকরি বাঁচাতে এসব রাগঢাকের নিকটেও সমান পরাজিত আবুল। শত আপত্তিতেও জামশেদের তলবে হাজিরা দিতেই হবে, মোটা মাইনে বলে কথা। এই যে আজকেও হলো। তবে বাড়ির চৌখাট পেরোতে গিয়ে দাঁত কিরমিরিয়ে আবেদন করলেন, অসভ্য ছেলেটা যেন বাড়িতে না থাকে। আধা ঘন্টার মতো হলো আবুল বসার ঘরে আছেন, এর মধ্যে তীব্রকে দেখা যায়নি। এবার নিশ্চিন্ত হলেন ভদ্রলোক, যাক তার অনুরোধ ফলেছে। কিছু সময় পর কাজের মেয়েটি চা নিয়ে আসে, টেবিলে রেখে ফিরে যায়। জামশেদ কাজে ব্যস্ত ছিলেন, চা দেখে ওনাকে বললেন, বসো আবুল। না না না, সমস্যা নেই, সমস্যা নেই। আহ, খাবার দাঁড়িয়ে খেতে নেই, তাছাড়া আমি তো তোমায় বসতে বললাম, বসো। আবুল দোনো মনো করে বসলেন। চোখের ইশারায় চা নিতে ইশারা করলেন জামশেদ, কিন্তু মোড়ামুড়ি করছেন তিনি। এই চা তার গলা দিয়ে নামবে না। গতবার তীব্র যে খোঁচা দিয়েছে, এরপর তো পা জড়িয়ে ধরলেও চা মুখে দেওয়া উচিত না। কিন্তু মন্ত্রীর কথার উপর না বলবেন কি করে? তাহলে তো এতদিন যা ভালো বিনয়ী সেজেছিলেন সব এক ঝটকায় শেষ। পরপর ভাবলেন, বদমাস ছেলে তো বাড়িতে নেই, খাওয়াই যায়। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে হাতে কাপ তুললেন আবুল। যেই মাত্র ঠোঁটের কাছে ধরলেন, তখনই সিঁড়িপথে গটগটি পায়ের শব্দ এলো। সঙ্গে সঙ্গে ভালো মেজাজটা দুর্দান্ত পর্যায়ে খিচড়ে গেল তার। দাঁত পিষে তিনি কি মনে চোখ তুলে চাইলেন। মুহূর্তে স্তব্ধ, লোচন আটকে গেল সেথায়। চোখের পাতার সাথে আঙ্গুলগুলো কেঁপে উঠল গতিতে। প্রকোপে কাপের গরম চা নাড়া লেগে চলকে পড়ল গায়ে। বিষয়টা জামশেদ কিছু বলতে গিয়েও ওনার দৃষ্টি দেখে থামলেন। কৌতূহলে নিজেও ফিরলেন সে পথে। অচিরে চমকে থমকে একাকার হয়ে গেলেন তিনিও। তীব্র নামছে, বিট্টু মাস্তান হয়ে নয়, সম্পূর্ণ ভিন্ন সাবলীল দৃষ্টিকেও আটকে দেওয়া রূপে। সবসময়কার অবিন্যস্ত চুল জেল দিয়ে ব্যাক ব্রাশ করা, পরনে 3টি বোতাম খোলা শার্ট, গলা অবধি কলার ভাঁজ করে লাগানো, পরেছেও ফর্মাল প্যান্টের সঙ্গে ইন করে। চোখে চিকন ফ্রেমে ঝকঝকে চশমা, বা হাতে রূপার চেন গায়েব, সেথায় চকচক করছে মেটালের ঘড়ি, পায়ে কালো বুট। অগোছালো খোঁচা দাড়িগুলো পুরোপুরি নিশ্চিহ্ন, ক্লিন শেভে মুখখানা লাগছে আরও ফর্সা সাদাটে। বেশভূষায় সব মিলিয়ে ভদ্র সভ্যতার আদর্শ এক প্যাকেজ। জামশেদ রীতিমতো বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বিহবলতায় মাথার সবখানে দপদপ করে উঠল। এদিকে মূর্তির মতো বসে থাকা আবুল ঠোঁট নেড়ে শুধালেন, স্যার, আপনার কি কোনো জমা ছেলে আছে যাকে দেখতে হুবহু ছোট স্যারের মতো? ঘোর কাটল জামশেদের। প্রশ্নের উত্তরে কেবল ছোট্ট শ্বাস ফেললেন। ওই দিন আরেকটু হলেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত। কি ভয়ানক চমক দিয়েছিল ছেলেটা, কিন্তু আজকের চমক যে ওসবও ছাড়িয়ে গেছে। জামশেদ আশ্চর্য হলেও ভেতরে ভেতরে মুগ্ধতায় দু চোখ ছাপিয়েছে তার। এমন গোছালো ভাবেই তো তীব্রটাকে দেখার ইচ্ছে। এই তো এখন একদম কাটায় কাটায় মন্ত্রীর ছেলেই লাগছে। স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের আদর্শ পুত্র যেন। সর্বদা এমন ভালো হয়ে চললে তো আকাশে চাঁদ এনে দিতেও দ্বিধা নেই তার। ভদ্রলোকের ঠোঁটের কোণায় অল্প একটু হাসি ফেরে কেউ বোঝার আগে ধোঁয়ার মতন মিলিয়ে যায় আবার। তীব্র নেমে এসে দাঁড়ালো। আবুলের দিক চাইতেই শশব্যস্ত উঠে দাঁড়িয়ে গেল সে। জামশেদ গলা খাকারি দিলেন। চেনা জানা সেই ভারেক্কি গলায় বললেন, তাহলে আজকে থেকে জয়েন করছো? হ্যাঁ। ভালো, তা থাকবে কোথায় ওখানে? থাকবো কোথাও একটা, ওইসব নিয়ে ভাবার কিছু নেই। আপনাকে যা যা করতে বলেছিলাম করেছেন তো? হ্যাঁ, না করে উপায় আছে? যাকগে, ওখানকার যিনি হেড অর্থনীতি ডিপার্টমেন্টের, ফোরকান আমার পরিচিত, ওনাকে বলছি তুমি আমার ছেলে। এরপরে সব রকমের বাড়তি সুবিধা পাবে সেখানে। আশা করি কোনো অসুবিধা হবে না। তীব্র দায়সারা হাস্যহীন বলল। থ্যাংক ইউ। আবুল দুই বাপ ছেলের মুখ দেখাদেখি করছেন। সমস্ত কথা তালু ভেদ করে চলে যাচ্ছে ওনার। এই ছেলে ভাষাহীন, গর্হিত আর ইতর, যাকে তার মাতৃভাষা এক কথায় বলে শয়তানের খাড়া ঝিলিক। সে হঠাৎ এমন ভেলকি দেখাচ্ছে কেন? অমন গুন্ডা গুন্ডা চেহারার ঘোল এরকম আচমকা পাল্টে গেল কিভাবে? তীব্রর আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে এক পল উকি দিলেন লুৎফা। অমনি চিৎকার করে বললেন, এ কি, এ আমি কি দেখছি? এটা কি আমার ছেলে বিট্টু? বলতে বলতে দ্রুত পায়ে বেরিয়ে এলেন তিনি। জামশেদ বললেন, আস্তে বাবা আস্তে, বাড়িতে ডাকাত পড়লেও মানুষ এমন ভাবে চেঁচায় না। লুৎফার ওসবে কান নেই। খুব নিকট থেকে ছেলের পা থেকে মাথা অবধি দেখলেন তিনি। গদগদ গলায় বললেন, মাশাআল্লাহ, তোকে একদম রাজপুত্রের মতো লাগছে বাবা। তীব্র কপালের পাশ চুলকে বলল,
রাজপুত্ররা শার্ট প্যান্ট পরতো না মা, ভুল উদাহরণ দিচ্ছ তুমি। লুৎফা হাসলেন। ছেলের দুবাহু ধরে বারবার ওকে দেখছেন তিনি। ইস, কি সুন্দর তার সন্তান, পুরো চোখ জুড়িয়ে দেওয়ার মতন দেখতে। হ্যাঁ রে, সবসময় এভাবে থাকতে পারিস না? কি চমৎকার লাগছে তোকে জানিস, তা না কি আল গোছালো বখাটের মতো থাকিস। তীব্র নিঃসংকোচে বলল। আমি তো বখাটি। আবুল ধাতস্থ হয়েছেন সময় নিয়ে, চমক টমকের ধারও সামলে নিয়েছেন। কথার মধ্যে আগ বাড়িয়ে বললেন, হ্যাঁ ম্যাডাম ঠিক কথা বলেছেন, ছোট স্যারকে মাশাআল্লাহই লাগছে। সারাদিন যে মাস্তানি করে বেড়ায়, এই চেহারা দেখলে যে কেউ বুঝবেই না স্যারের হঠাৎ এই বেশের কি কারণ। স্যার কি কোথাও যাচ্ছেন? সুচালো চোখে চাইল তীব্র, পূর্বের ন্যায় কর্কশ কণ্ঠে বলল। সেটা তোকে বলতে হবে? ভদ্রলোক তবদা খেয়ে গেলেন। তীব্রর এই মার্জিত বসন ভূষণ দেখে বোকা মনে ভেবেই নিয়েছিলেন ব্যবহারটাও এখন নরম সরম হবে, কিন্তু এ তো যেই লাও সেই কদু। আবুল মনে মনে আরেকবার গালাগালি করে উড়িয়ে দিলেন ওকে। তখনই তীব্র ভ্রু উঁচিয়ে বলল, কি ভেবেছিস ফর্মাল জামা কাপড় পরেছি বলে ফর্মাল হয়ে গেছি? আমি শুধু কাপড় পাল্টেছি, ক্যারেক্টার পাল্টাইনি। হাতটা আগের মতোই টনটনে, 19-20 দেখলেই যে কারো গালে পড়তে 1 সেকেন্ড লাগবে না। আবুলের মুখটা তত্র অপমানে থমথমে হয়ে গেল। জামশেদ চসূচক শব্দ করলেন, না, এই ছেলে বদলাবে না। প্রসঙ্গ পাল্টানোর প্রয়োজন বোধ করলেন লুৎফা, না হলে বাবা ছেলের তর্কের কোনো ভরসা নেই। আবারও শুরু না হলেই হয়। তীব্র মনোযোগ ঘোরাতে বললেন, গাজীপুর কেন যাচ্ছিস বললি না যে বাবা? ওর জবাব, সময় হলে বলবো, আসি এখন। সাবধানে যাস, পৌঁছে একটু জানাস আমায়। তীব্র এই কথার নিশ্চয়তা দিল না, উত্তরবিহীন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। এদিকে ঘটনার আদ্যপান্ত না বুঝলেও যতটুকু বুঝেছেন তাতেই প্রসন্ন আবুল। তীব্র কোথাও যাচ্ছে, ওখানেই থাকবে, মানে আপাতত রাস্তা মোটামুটি পরিষ্কার। এই সুযোগে মন্ত্রীর ব্রেনটা আরো ভালো করে ওয়াশ করা যাবে, সাথে নিজের আখেরটাও গোছানো যায় যদি। কিন্তু প্রশ্নটা রয়েই গেল, মাস্তানটা যাচ্ছে কোথায়? ইদানিংকাল একটু বেশি শুষ্ক মরুভূমির ন্যায় জীবনের স্বাদ পাচ্ছে পুষ্পিতা। অভাগীর মতন যেদিকে চায় টলটলে সাগরও শুকিয়ে আসে। যাই করতে যাচ্ছে, যাই ভাবছে, কোনো কিছুতে কোনো সুস্থ সুরা হয় না। এই যে প্রথমে ভেবেছিল ন্যাশনাল সরকারিতে ভর্তি হওয়ার কথা, অথচ হলো না। সীমিত সিট সংখ্যা হলেও চান্স হয়নি। বাধ্য হয়ে আগের চেয়েও তুলনামূলক সস্তা দেখে একটা কলেজে ভর্তি হতে হয়েছে। এখানে ইন্টারমিডিয়েটের পরপরই অনার্সে ভর্তির সুযোগ, অর্থাৎ কলেজ ভার্সিটি একই সঙ্গে। তাই হল্লা হল্লিও প্রচণ্ড। আজকেও ক্লাসরুমে উচ্চ শোরগোল, ছেলে মেয়ে সকলের হইচই আড্ডায় মুখরিত সব। এদিকে মাথা ধরে যাচ্ছে পুষ্পিতার, খারাপ মন আরও তেতিয়ে আসছে। বই থেকে একবার মুখ তুলে চাইলেও নিরন্তর হাসাহাসি চলছে অনেকের। এক একটি বন্ধু মহলের সে কি গল্প। পুষ্পিতার মুখে আধার নামলো নুহাকে মনে করে। আজ প্রায় 20 দিন হচ্ছে দুজনের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা। নুহা ভার্সিটিতে আসে এই নর্মাল কলেজে। ক্লাসে বেঞ্চে প্রতিটা জায়গায় ওকে মনে পড়ে। কত কষ্ট করে ধরে বেঁধে যে মনটাকে এখানে টিকিয়ে রাখছে ও। এই 20 দিনই একটা মাত্র ভালো ঘটনা ঘটেছে ওর জীবনে। আয়েশা খাতুন কথা মতো একটা টিউশনই খুঁজে দিয়েছেন। মেয়েটা 4র্থ শ্রেণীতে পড়ে, মাসে কেবল 2500 টাকা বেতন। এ দিয়ে যাতায়াত আর বাদবাকি হাত খরচটুকু আরামসে চলে যাবে। কিন্তু পুষ্পিতা মরিয়া অন্য চিন্তায়। প্রতি 6 মাসের মাথায় যে কতগুলো টাকা জমা করতে হবে সেসব কোথায় পাবে ও। আরও তো কিছু টিউশনির দরকার এখন। দীর্ঘশ্বাস ফেলল পুষ্পিতা। একবার শূন্য গলায় হাত বোলালো। জন্ম থেকে গলায় যে চেনটা মায়ের বলে জেনে এসেছে, আজ পরিস্থিতির কারণে সেটাও বেচে দিতে হলো। যদিও সেই মহিলাকে অনেকভাবে অনুরোধ করেছে, ও কিছুতেই যেন চেনটাকে অন্য কোথাও বেচে না দেন। যখন হাতে টাকা আসবে ঠিক ছাড়িয়ে আনবে গিয়ে। কিন্তু কবে আসবে ওই দিন? আর উনি বা ওর অনুনয় রাখবেন তো? তার অগাধ চিন্তার মধ্যেই হুটুপুটি করে এসে দাঁড়ালো একজন। হড়বড় করে বলল, এই পুষ্পিতা, জানো কি হয়েছে? পুষ্পিতার ধ্যান ভাঙলো, চাইলো চোখ তুলে। তনুজা শ্বাস ফেলছে ঘন ঘন। মেয়েটা দেখতে কিউট, সাইজেও ছোটখাটো, একেবারে কোমর অবধি লম্বা চুলগুলো সবসময় পাঞ্চ ক্লিপে কয়েদ করে রাখে। এখানে আসার পর এই একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছে ওর, তাও তনুজা মিশুকে চঞ্চল বলে। কিছুটা নুহার মতন স্বভাব। পুষ্পিতা মেলে রাখা বই বন্ধ করলো, জানতে চাইল কি হয়েছে। তনুজার চোখ আগের চেয়েও প্রকট হলো এবার। অবাক হয়ে বলল, এমা, তুমি কিছুই টের পাওনি? না তো, কিছু হয়েছে? কি বলছো? এতক্ষণ ক্লাসের সবাই সব দেখে ফেললো আর তুমি কি না? আল্লাহ, তুমি তো আমার চিন্তার চাইতেও নিরামিষ। পুষ্পিতা ঠোঁট উল্টায়, অসহায় চোখে চায়। সে যে ধ্যান জ্ঞান বিসর্জন দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবছিল, কোনো কিছুর খেয়াল থাকবে কিভাবে। তনুজার মুখটা স্ফীত হয়ে এলো, চোখের চাহনিতে উদ্বেলিত ঝলক এনে বলল, আমাদের ক্লাসে না নতুন লেকচারার এসেছেন, সম্ভবত অনার্সের ক্লাসই নেবেন। কি দারুণ দেখতে জানো,
আমরা সবাই উকি মেরে মেরে দেখে এসেছি। আমি তো ওনাকে দেখার পর থেকে একটা জিনিসই মন প্রাণ দিয়ে চাইছি, উনি যেন আমাদের ডিপার্টমেন্টের লেকচারারই হন। অবশ্য হওয়ার চান্স তো 100%। স্যারের অফিসেই বসে আছেন যখন, মনে হচ্ছে আমার চাওয়াই ফলবে। তনুজা যত উত্তেজিত হয়ে খবরটা জানালো, পুষ্পিতা ততটাই বিরস গলায় বলল। নিমিষেই সব স্ফূর্তি মাটি হলো মেয়েটার। ভেবাচাকা খেয়ে ভ্রু কুচকে বলল, ও, আর কিছু বলবে না? আর কি বলবো? স্যারকে দেখবে না? পুষ্পিতার নিষ্প্রভ মৃদু স্বর। ক্লাস নিলে তো দেখতেই পারবো। তনুজা বিরক্ত গলায় বলল, উফ, তুমি এমন কেন? সারাক্ষণ ক্লাসে বইতে মুখ গুজে থাকো। এর বাইরে একটা রঙিন দুনিয়া আছে পুষ্পিতা, সেটাও তো দেখতে হবে নাকি? পুষ্পিতা আলগোছে হাসলো, কণ্ঠ ও, উদাস। সবার দুনিয়া তোমার মতো রঙিন হয় না তনুজা। কারো দুনিয়ার পুরোটা শুধু সাদা কালো থাকে। এত শক্ত শক্ত কথা বলে লাভ নেই, আমি বুঝবই না। এর থেকে এসো, আমার সাথে এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখন কি করব? আহা, এত কথা না বলে এসো তো। তনুজা হাত টেনে টুনে নিয়ে চলল। পুষ্পিতা অনিচ্ছায় পা বাড়ালো। কারো মুখের উপর না বলা কোমল মনের সাধ্যে নেই। সাদা দেয়ালে লাগানো নেম প্লেটে বড় করে লেখা ফোরকান আহমেদ, অর্থনীতি ডিপার্টমেন্টের হেড তিনি। শোধিত কক্ষের ভেতর আরও কয়েকজন পুরুষ বসে। কলেজের প্রিন্সিপালও রয়েছেন। তনুজা পুষ্পিতাকে নিয়ে দেয়ালের এক কোণা ঘেঁষে দাঁড়ালো। মাথাটা হালকা খরগোশের মতো নামিয়ে উকি দিল ভিতরে। কলেজের মেয়েগুলো বেশি ঘুরঘুর করছে এখানে। যাতায়াতের ছুতোয় বারবার আসা যাওয়া ওদের। পুষ্পিতার চোখে মুখে অনীহা। তার মাথায় শুধু টাকার চিন্তা ঘুরছে। সেখানে দেখতে সুন্দর স্যার দিয়ে ওর কী লাভ? তনুজা ফিসফিস করে বলল, ওই দেখো পুষ্পিতা, প্রিন্সিপাল স্যারের বাম দিকে যে ইয়াং লোকটা বসে, উনিই নতুন টিচার। পুষ্পিতা অমন অনীহ চোখে তাকালো। বয়স্ক মাঝবয়সী মোটাসোটা কাঁচা পাকা দাড়ির লোকগুলো পেরিয়ে নজর পৌঁছালো দর্শনে সুতনু তীব্রর উপর। ফোরকানের সঙ্গে কথায় মগ্ন সে। সভ্য তার বসার ধরন, শিষ্টতার বাচনভঙ্গি। তনুজা ওর দিকে একধানে চেয়ে রইল। প্রশংসার ঝুড়ি খুলে বলল, আমি ইন্টারে এখানেই পড়েছি, এরকম হ্যান্ডসাম টিচার এই কলেজে জীবনে দেখিনি। সব এক একটা দাদার বয়সী। আর ওনাকে দেখো পুষ্পিতা, কি দেখতে! মাথার ছোট ছোট সোনালি চুলগুলো যেন মস্ত বড় ফ্রেম, একটা দারুণ বর্ডারের রং যেমন একটা ডিজাইনকে মোহনীয় করতে পারে, ঠিক তেমন। চশমার ফ্রেমটা চেহারার সাথে একেবারেই মানানসই। হাসিটা দেখো, হাসিটা! এই হাসি দেখলে তো আমার পরীক্ষা পাশ করাই দুঃসহ হয়ে যাবে। আমি মনে হয় গেছি, বুঝলে, পুরো দমে ক্রাশ খেয়ে ফেললাম। পুষ্পিতা সবটাই মনোযোগ দিয়ে শুনে জিভ কাটল। মিনমিনে গলায় বিজ্ঞদের মতন বলল, এভাবে বলতে হয় না তনুজা। উনি আমাদের শিক্ষক, আর শিক্ষক মা বাবার সমান। গফুর, গফুর। জি স্যার। অফিসে তখন ফোরকান, প্রিন্সিপাল, মকবুল সাহেব আর তীব্র বসে। বাকিরা নেই অনেকক্ষণ। তীব্রর সঙ্গে আলাপ শেষেই বেরিয়েছে তারা। মকবুল বললেন, রুমের সামনে এত হুল্লোড়লি কেন? কলেজের মেয়েরা এলোমেলোভাবে হাঁটাহাঁটি করছে, ক্লাস হচ্ছে না। যাও, সবাইকে বলো এখানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেন এভাবে রুমের সামনে দিয়ে পায়চারি না করে। গফুর মাথা কাত করলেন। জি স্যার। তারপর বেরিয়ে গেলেন দ্রুত। অফিস কক্ষের সামনে ছুকছুক করা যতগুলো মেয়ে ছিল কষে ধমক দিলেন ওদের। সেই ধমকে রু উড়ে গেল পুষ্পিতার। কলেজ পড়ুয়া ছোট ছোট মেয়েরা ছুটে ঢুকে গেল ক্লাসে, কিন্তু প্রভাব পড়ল না তনুজাতে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে, দৃষ্টি যুগল তীব্রর দিকে আবদ্ধ। পুষ্পিতা খপ করে ওর হাত চেপে হাঁটা ধরল। অনেক দেখেছো, এবার চলো ভাই। এত ধমক খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তনুজা মানা করেনি, পা বাড়ালেও কটমট করলো মকবুলের উপর। বলল, এই বুইরা বেটার কথা শুনলে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলে কেউ এখান থেকে হেঁটেও যেতে পারবে না। পুষ্পিতা সেই একই কথা আওড়ালো। এইভাবে বলতে নেই, উনি আমাদের স্যার। আরে রাখো তোমার স্যার, তুমি এনাকে চেনো না? এই বেটা আমাদের কলেজ লাইফটা পুরো তেজপাতা বানিয়ে ছেড়েছে। ফোন অবধি আনলে নিয়ে যেত, জানো? কত হাতে পায়ে ধরতাম, তারপর মন চাইলে দিত, আর মন না চাইলে গার্ডিয়ান ডেকে পাঠাতো। এই তো কলেজের ছিঁড়ি, তাতে আবার এত রেস্ট্রিকশন কিসের? আর এখন কি করলো দেখলে? আমি নতুন নতুন ক্রাশ খেলাম, তাকে একটু ভালো করে দেখছি, ওর তাতেও সমস্যা। ইচ্ছে করছে বুইরা দাদার দাড়িগুলো ধরে ঝুলে পড়ি। পুষ্পিতার এসব শুনে নিজের কান দু হাতে চেপে ধরতে মন চাইল। তনুজা কাঠখোট্টা। তনুজা হঠাৎ থেমে দাঁড়ায়। আচ্ছা, তুমি জানো তখন কি বললে পুষ্পিতা?
পুষ্পিতাও দাঁড়ালো ওর দেখা দেখি। ওই যে শিক্ষক বাবা মায়ের সম্মান বললে না? সে নিষ্প্রভ আওড়ালো। বলে তো ছিলাম, কিন্তু তুমি শুনবে বলে মনে হচ্ছে না। তনুজা হাসলো, দুগাল ফেপে উঠল তাতে, আনন্দ চিত্তে বলল, একদম ঠিক ভেবেছ, শুনবো তো নাই। সব থেকে বড় কথা, এখন যুগ পাল্টাচ্ছে পুষ্পিতা। এই যুগে স্যারকে কেউ বাবা মায়ের চোখে দেখে না। এখন ভাইয়া থেকে সাইয়া হয়, আর স্যার থেকে ও গো, হ্যাঁ গো, কি গো। পুষ্পিতা তাজ্জব হয়ে বলল, কি তোমার মাথা আছে না গেছে? কি বলছো নিজের জানো? তনুজা বলল, জানবো না কেন, অবশ্যই জানি। আমার এক কাজিনের তো ওর টিউটরের সাথেই বিয়ে হয়েছিল, ওদের একটা বাচ্চাও আছে। পুষ্পিতা নিঃসহায়ের মতন শুনে যাচ্ছে, হু হা নেই। তার চোখে মুখে নিষ্প্রিয়তা দেখে তনুজা বিদ্বিষ্ট হয়ে বলল, উফ আল্লাহ, তুমি এত ব্যাকডেটেড কেন? থাক, ব্যাপার না, আমার সাথে মিশছো না, আমি আস্তে আস্তে তোমাকে সব শিখিয়ে দেব। ফোরকান আহমেদের ঠিক পেছন বরাবর একটা কাঠের তৈরি বইয়ের শেলফ আছে, পুরনো তবে ছোট ছোট কাজ বসানো প্রতিটা থাকে। তীব্রর কান ভদ্রলোকের কথাতে রইলেও চোখের দৃষ্টি সেদিকে। অষ্টপুট সাবলীল, অথচ চাহনিতে ওর চকচকে হাসি। সেই কাচের মধ্যে স্পষ্ট ফুটে আছে পুষ্পিতার বিম্ব। ওই তো করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তনুজার বকবক শুনছে সে। কি নিষ্পাপ তাকানোর ধরন, যেন কিচ্ছুটি বোঝে না। কিন্তু এই মেয়ে আসলে কি, সেটা তার মতো ভালো কে জানে। মাত্র দুবার দেখাতেই মাস্তান বিট্টুকে ভদ্রতার মুখোশ পরিয়ে বসিয়ে রেখেছে এখানে। তীব্র ও নিম্নাষ্ট দাঁতে কামড়ালো তর্জনী দিয়ে চশমা ঠেলল ঈষৎ। ঠোঁটে সূক্ষ্ম হাসির ছোঁয়া বহাল রেখে ভাবলো, খুব কাছাকাছি এসেছি ভীতু মেয়ে, আমাকে এখানে টেনে আনার খেসারত এবার প্রতি প্রহর দেবে তুমি। তন্মধ্যে মকবুল সাহেব বিদায় নিলেন, কিছু কাজ আছে ওনার। পরপরই ডাকলেন ফোরকান। মিস্টার তালুকদার, তীব্র চোখ ফেরালো, মৃদু জবাব। জি। উনি প্রস্তাব ছুড়লেন। চলুন আপনাকে ডিপার্টমেন্টের স্টুডেন্টের সঙ্গে আলাপ করিয়ে দিই। মুচকি হাসলো সে, দাঁড়িয়ে বলল, নিশ্চয়ই। তারপর পথ দেখিয়ে বলল, আপনি গুরুজন, আপনি আগে যান। ফোরকান বিস্মিত বিমোহিত সাথে। তীব্রর পরিচয় তিনি জানেন, তাই তো এমন তোষামত। না হলে কত টিচার এলো গেল, এতটা সময় কখনোই নিজের কক্ষে বসিয়ে খাতির করেননি উনি। করার দরকারই বাকি। কিন্তু এ ছেলে কত বড় লোক, তার উপর সাক্ষাৎ মন্ত্রীপুত্র, অথচ বিন্দুমাত্র অহংকার নেই। আহা, কি শিক্ষা, কি ভদ্রতা! তিনি আপ্লুত হেসে বললেন, আগে পরে নয়, চলুন একসাথে যাই। তীব্র ঘাড় নাড়ে, পাশে পা মিলিয়ে বলে, একটা কথা বলার ছিল আপনাকে। জি জি, নিশ্চয়ই, বলুন। আপনাকে আমার বাবা কিছু বলেছেন? ফোরকান থামলেন, মিনিট কয়েক মনে করার চেষ্টা করেই উদ্বেগ নিয়ে বললেন, জামশেদ স্যার, কি ব্যাপার বলুন তো? ও হ্যাঁ, ওই ব্যাপারটা তো আপনার আসল পরিচয় যাতে আমি কাউকে না বলি। আই মিন, আপনি যে জামশেদ সাহেবের ছেলে সেটা। জি, কারণটাও তো বলেছে আপনাকে। হ্যাঁ শুনলাম, আর সত্যি বলতে কথাটা শোনার পর থেকেই আপনার উপর আমার অন্যরকম ইমপ্রেশন কাজ করছে মিস্টার তালুকদার। এমন অহমনিক চিন্তাধারা কিন্তু সকলে হয় না, যারা বাবার বিশাল নামডাক পরিচিত লুকিয়ে আত্মসম্মানের সাথে নিজেই কিছু করতে চায়। আমি আপনাকে মন থেকে অ্যাপ্রিসিয়েট করছি, আর আপনি রিল্যাক্স থাকুন, আমি কাউকে জানাবো না। শিষ্টাচারে ভরপুর হাসি হাসলো তীব্র, সংক্ষেপে জানালো, থ্যাংক ইউ। উচ্চরবে ক্লাসরুম স্তব্ধ হয়ে গেল। ফোরকান আহমেদ প্রবেশ করার সাথে সাথে পেছনে তীব্র ঢুকলো ওনার সাথে। শিক্ষার্থীরা বসা থেকে তটস্থ বেগে দাঁড়িয়ে যায়, সমস্বরে আওড়ায়, আসসালামু আলাইকুম স্যার। ভদ্রলোক উত্তর দিলেন সালামের। হাত ইশারায় বসতে বোঝালেন সবাইকে। তনুজা তীব্রকে দেখতেই চোখ কপালে তুলে বলল, এর মানে উনি আমাদের ডিপার্টমেন্টেরই স্যার? ইয়া আল্লাহ, খুশিতে মরেই যাব আমি। পুষ্পিতা শুনল, নীরবে মাথা নাড়ল দুপাশে। এই জীবনে স্যার দেখলে কোনো ছাত্রীকে সে এমন করতে দেখেনি। উপস্থিত সবার চোখ মুখ ব্যগ্র, আগ্রহী। ফোরকান আহমেদ তীব্রকে দেখিয়ে ঘোষণার মতো বললেন, মিট উইথ ইউর নিউ লেকচারার মিস্টার তীব্র রেজা তালুকদার, গ্রাজুয়েটেড ইন ইকোনমিক্স। সবগুলো নজর একযোগে তীব্রর দিকে বরতালে অপ্রস্তুত হয় সে, কিন্তু ধরা দেয় না। তামাটে ঠোঁট দুদিকে স্বল্প ছড়িয়ে মৃদু হাসলো, ছোট করে বলল, হ্যালো। ফোরকান ওকে বললেন, মিস্টার তালুকদার, আপনি চাইলে কিন্তু আজকে থেকে ক্লাস নিতে পারেন। এতে খুব দ্রুত ফ্রিও হয়ে গেলেন আপনার স্টুডেন্টদের সঙ্গে। তীব্রর মুখের ওইটুকু হাসিটা সহসা দপদপ করে নিভে যায়। ছোট্টখাট্ট বাজ আছড়ে পড়ে তালুতে। ভেতরে ভেতরে ফোরকানের উপর ফুঁসে উঠল সে। ঠোঁট গহ্বরের মধ্যে লুকানো দাঁতগুলোকে পায়ে
পায়ে পিষে ধরল সজোরে। ইচ্ছে করছে এক থাপ্পড়ে ব্যাটাকে পুরো দুনিয়া ঘুরে আনতে। সে কেবল পরিচিতি হতে এসেছে, আজ ক্লাস নেওয়ার একটা প্রস্তুতি আছে না, নিয়েছে সেটা নেয়নি, কিভাবে নেবে? এই আদর্শ শিক্ষকের বেশ ভাবতে ভাবতেই তো দিন কাটিয়ে ফেলেছে। বলা নেই কওয়া নেই, ক্লাস নিতে বলে দিলেই হলো। আরে ব্যাটা, সময় তো দিবি নাকি? জীবনে নিজের জন্য বই ছয়নি, সেখানে হঠাৎ করে এদের কি পড়াবে? কিন্তু বুদ্ধিতে প্রখর আর আত্মস্থে তৎপর তীব্র সময় লাগেনি নিজেকে সামলাতে। এখন মুখের উপরে প্রস্তাব নাকচ করলে এই বিপদ। নিষ্ঠাবান শিক্ষক হওয়া থেকে এক ধাপ পিছিয়ে যাওয়ার জোরালো আশঙ্কা। ফোরকানোকে চুপ দেখে বললেন, এনি প্রবলেম মিস্টার তালুকদার? আপনি আজকে ক্লাস নিতে না চাইলেও কোনো সমস্যা নেই। তীব্র মুখের কাছে হাত নিয়ে কাশল দুবার। ঠোঁটের ডগায় চমৎকার হাসি সাইনবোর্ড ঝুলিয়ে বলল, নো স্যার, আইল টেক ক্লাস ফ্রম নাও। খুশি হয়ে গেলেন ফোরকান। দ্বিতীয়বার তুষ্টতায় উপচে এলো দৃষ্টি। এই কলেজে এখন অবধি যতগুলো শিক্ষক তিনি দেখেছেন, এক একটা চূড়ান্ত পর্যায়ের ফাঁকিবাজ। ক্লাসের কথা উঠলেই ওদের পেট কামড়ায়, শরীর খারাপ করে। কেউ তো সময়ের আগেই বেরিয়ে আসে। ওই জন্যেই প্রতিষ্ঠানটার কিছু হচ্ছে না, নিতান্তই যা ইচ্ছে তাই অবস্থা। তার মধ্যে তীব্রর এই আগ্রহে ভীষণ রকম প্রসন্ন হলেন তিনি। ওর কাজ ছুঁয়ে বললেন, অল দ্য বেস্ট। আমি এখন আসি, আপনি তাহলে আপনার স্টুডেন্টের সঙ্গে একটা ভালো সময় কাটিয়ে ফেলুন। তীব্র হাসল, জোর করে ভিতর থেকে হিচড়ে আনা হাসি। একপাশে অল্প মাথা নাড়তেই কক্ষ ছাড়লেন ফোরকান। তীব্র জ্বলন্ত চোখে প্রস্থান দেখল তার। মন চাইল ছুটে গিয়ে দোতলা থেকে ওটাকে এক ধাক্কা মেরে নিচে ফেলতে। লেকচারার তীব্র ওর রেজা না হয়ে মাস্তান বিট্টু হলে ফেলেও দিত। দ্বিতীয়বার ভাবতো কিনা সন্দেহ। ও খুব কষ্টে বখাটেপনার পুরনো রাগঢাক মাটি চাপা দেয়। তেতো ও মেজাজে সামনে ফিরতেই ভরকে উঠল কেমন। ছেলে মেয়ে সবাই হাঁ করে চেয়ে আছে। তীব্র অপ্রস্তুতিতে গলা খাকারি দিল। আশ্চর্য তো, এগুলো এভাবে তাকিয়ে আছে কেন? ওর কি রূপ বেয়ে বেয়ে পড়ছে? সে আরেকবার গলা ঝাড়ে। কোত্থেকে শুরু করবে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে কাউকে পড়িয়েছে নাকি, না মনোযোগ দিয়ে ক্লাস করেছে? পাশমার্ক তোলার মতো পড়তো কিনা সন্দেহ। তীব্র ঘাট চুলকায়। কি সম্বোধন করবে এগুলোকে? তুই, তুমি না আপনি। তুই বললে ভালো দেখাবে? এই তুমি জিবে আনতে তার কষ্ট হবে, ভীষণ কষ্ট। ফোরকান ব্যাটাকে সারসার করতে হিমশিম খাচ্ছিল খুব। অনেকবার আটকে আটকে আসছিল গলায়। আরেকটু অসাবধান হলে অভ্যেসবশত তুই তোকারিটা বেরিয়ে যেত বাইরে। তীব্র শ্বাস ফেলল, প্রস্তুতি নিল পরিস্থিতি মোকাবেলার। সামনে চেয়ে সহজ সাবলীল ভাষায় শুধালো, তাহলে কি খবর সবার? উত্তর এলো একসাথে, গুড স্যার। তীব্রর ক্লাসে ব্যষ্টিক অর্থনীতি পড়ানোর কথা, এটাই নির্ধারণ করেছে ফোরকান। কিন্তু কোন চ্যাপ্টার কিরকম দেখতে ওর মনে নেই। ছাত্রজীবনে একটু ভালোভাবে পড়লে হয়তো মনে থাকতো, কিন্তু এখন করারও কিছু নেই। যা কীর্তি ঘটিয়েছে অতীত, সেসব তো আর পাল্টানো যাবে না। আর এই জন্যে সে নাহিদকে সঙ্গে নিয়ে এসেছে, কারণ ওদের দলে একমাত্র ওটাই পড়াশোনায় ভালো, যদি একটু কাজে লাগে এখন। তীব্র ঠোঁট কামড়ে ভাবলো এই মুহূর্তে কি করা যায়। নৌকার দাঁড় তো অন্যদিকে টেনে নেওয়া জরুরি। সে ভাবাভাবি দেখে ঝট করে চাইল। একেবারে গাঢ় চোখে চেয়ে মুগ্ধ হওয়ার মতন হাসতে চোখ আটকে গেল তনুজার। বেঞ্চের সাথে কনুই রেখে গালে হাত দিয়ে বলল, কি হাসি, মেরে ফেললো। তীব্র হোয়াইট বোর্ডের সামনে পাতানো টেবিলের কাঠের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। এক পায়ের সাথে অন্য পা আড়াআড়ি রেখে দুই হাত গুজলো পকেটে। সবার দিক চেয়ে খুব ধীর স্থির গলায় বলল, আজকে আমার প্রফেশনাল লাইফের প্রথম দিন, সবার সাথে আলাপও হচ্ছে প্রথম। আর এই সুন্দর দিনটাতে পড়াশোনার মতো বোরিং বিষয়ে আমি যাব না, তার চেয়ে বরং গল্প করি। আমরা না হয় কাল থেকে বইপত্র ঘাঁটবো। সে ভ্রু উঁচায়, জবাব চায় সকলের। নিমিষে হই হয়ে পড়ে গেল। উঁচু উঁচু কণ্ঠে জানালো, জি স্যার, জি। তীব্র দেয়াল ঘেঁষে রাখা প্রথম সারির বেঞ্চের দিক ঘাড় বাঁকিয়ে চাইল। জানলা হতে ঠিকরে আসা সূর্য কিরণ চশমার গ্লাসে সোজাসুজি পড়ছে তার। সাদাটে চোখ সহ কাজ দুটো জ্বলে উঠল হীরের মতন। বেঞ্চের কর্নারে বসা মেয়েটিকে বলল, পরিচয় দিন আপনার। তুইটুকু অতি বেগে গিলে ফেলেছে সে। সন্তর্পণে লাভ দিয়েছে আপনি আজ্ঞেতে। মেয়েটা উঠে দাঁড়ালো, স্ফূর্ত গলায় নামধাম জানালো। আলাপের সূচনা শুরু হলো। তারপর সারি বেঁধে বেঁধে এক একজন দাঁড়িয়ে পরিচয় জানাচ্ছে নিজেদের। অথচ তীব্র বিন্দুমাত্র উৎসুক নয় এসবে। কান দিয়ে সব ঢুকে বের হওয়ার অবস্থা। সে পরিবেশের মোড় ঘুরিয়েছে বুঝতেই স্বস্তির শ্বাস ছাড়ে আড়ালে। একসময় পাল্লা এলো তনুজার। সে বসা থেকে লতিয়ে দাঁড়ায়। চোখে মুখে লজ্জাভাব, আড়ষ্টতায় গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। কোনো রকমে আওড়ালো, তনুজা জাহান মিমি। তীব্র বলল, আচ্ছা বসুন। একইভাবে বসলো মেয়েটা। তার দু চোখ ভর্তি মুগ্ধতা, সবটা সামনের শুতনু তীব্রকে ঘিরে। এরপরে পুষ্পিতা দাঁড়ালো। নাম বলতে হাঁ করবে যেই তীব্র হাত ঘড়ি দেখে ব্যস্ত কণ্ঠে বলে, আপাতত পরিচয়ের পর্ব থাক, আমার কিছু কাজ আছে, যেতে হবে এখন। কাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।
পুষ্পিতার মুখ বন্ধ, থতমত খেয়ে নাম গিলে নিয়েছে। পুরো কথাটা বলার সময় তীব্র আর একটা বারও দেখেনি ওকে, চোখ অব্দি তোলেনি। বাকিদের দিক চেয়ে বলেছে, বিদায় নিয়ে বেরিয়ে গিয়েছে লম্বা পায়ে। পুষ্পিতার পেছনে আরও বেঞ্চ ছিল, সেখানে আরও মেয়েরা বসে। ওরাও সমান বঞ্চিত হয় এই আলাপচারিতা থেকে, তাই মন খারাপ করলো। চাপা গুঞ্জন চলল এই নিয়ে। পুষ্পিতা জায়গায় বসে। তনুজার দিকে চাইতেই দেখলো ও অধর ফাঁকা করে দেখছে দরজায়। সে ব্যর্থ শ্বাস ফেলে বলল, স্যার চলে গেছেন। তনুজা, এবার তো মুখটা বন্ধ করো। তনুজা শুনলো, তবে মানল না। হাসি হাসি চেহারায় শুধু ঠোঁট নেড়ে বলল, তুমি তীব্র রেজা আর আমি তনুজা। ইস কি মিল আমাদের নামের। এ জড়ি তো রব নে খুদ বানা। পুষ্পিতার বিষম ওঠার জোগাড়। হতবাক হয়ে চেয়ে থাকে কিয়ৎক্ষণ। এসব শুনে মাথা ঘুরছে তার। দুনিয়া কোথায় চলে গেল। শিক্ষকের সাথেও এখন নামের মিল খোঁজে মেয়েরা। নাহিদের অবস্থা বিপন্ন, মহাবিপাকে পড়েছে সে। বিষয়টা হলো, সে আজ তীব্রর সাথে গাজীপুরে এসেছে। না, একসাথে আসেনি। তীব্র সকাল সকাল এলেও সে পৌঁছালো কেবল, সাথে এক ট্রাক আসবাব। একটা ফাঁকা বাসায় দুজন ছেলে থাকতে যতটুকু লাগে ঠিক তাই। না কিছু বাড়তি, না কিছু কম। যে ঘরটা ওরা ভাড়া নিয়েছে সেটার দরজায় বিশাল জংধরা তালা ঝুলিয়েছেন বাড়িওয়ালা। খোলার জন্য দিয়েও গেছেন মরিচা পড়া চাবি। এখন জঙে জঙে মিলে সব ওলটপালট হয়ে গেল। সেই কতক্ষণ ধরে তালা খোলার চেষ্টায় সে খুলছেই না। ওদিকে গেটের বাইরে ট্রাক দাঁড়িয়ে, তালা না খুললে সেসব ঢোকাবে কি করে? বজ্জাত বাড়িওয়ালাটাও নাই। জানেই তো ওরা আজ আসছে এখানে, ঘরটা আগেভাগে খুলে রাখতে পারলো না। নাহিদ অনেকবার চেষ্টার পর বিরক্ত হয়। আশেপাশ দেখে নেয় হন্যে চোখে। তার পাশের ফ্ল্যাটেও তালা ঝুলছে। কাউকে ডেকে যে একটু সাহায্য চাইবে তারও উপায় নেই। শান্ত ছেলেটার মেজাজ চটে এলো, কপালে জমা ঘাম মুছলো বা হাতে। বিড়বিড় করে কাজে ব্যস্ত থাকার মাঝে কানে এলো অন্য চাবির ঝনঝন শব্দ। তৎক্ষণাৎ পাশ ফিরে চাইলো, নেত্রদয় চকচক করে উঠে সবেগে। একটা মেয়ে, সেও তালা খুলছে। নাহিদ দেখলো মেয়েটার চাবি দিয়ে একটা মোড় দিতে আরামসে লক নেমে গেল। আরে বাহ! সে সাহায্যের কথা বলতে গিয়েও থামে, ভাবে বিষয়টা ঠিক হবে না। আগ বাড়িয়ে কথা বলতে গেলে ওকে খারাপভাবে যদি গালিও দিতে পারে। না বাবা, থাক। দরকার পড়লে এই তালা খুলতে খুলতে ও জান দেবে, কিন্তু কোনো মেয়ের কাছে মান দেওয়া যাবে না। নুহার হঠাৎ মনে হলো ওকে দেখছে কেউ একজন। ঘরে ঢুকতে গিয়েও পেছনে ফিরে তাকালো। যা ভেবেছিল তাই। কোথাকার কোন ছেলে রীতিমতো ড্যাবড্যাবে নজরে চেয়ে এদিকে ভ্রু কুচকাল নুহা। মেজাজটাও খারাপ হলো বটে। খ্যাক করে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছেন কেন? একাকার সিদ্ধান্তহীনতার সমেত চেয়ে থাকা নাহিদ নড়ে চড়ে উঠল। থতমত খেয়ে বলল, জি, কই কিছু না তো। নুহা পুরাপুরি ঘুরে দাঁড়ালো ওর দিকে। কিছু না হলে ঠোঁট দুটো অমন ইস্ট ওয়েস্ট ছাড়িয়েছিল কেন? নাহিদ অপ্রতিভ হয়, চোখ নামিয়ে নেয়। সে তো বাজেভাবে তাকায়নি, শুধু ভাবছিল সাহায্য চাইবে কিনা। আর এতেই বিশ্রী একটা অবস্থা হয়ে গিয়েছে। মেয়েটা তার ফুলের মতো পবিত্র চরিত্রখানা নিয়ে সন্দেহ করলো না। নুহা তীক্ষ্ণ নজরে নাহিদকে দেখছে। নিতান্ত ভোলা ভালা একটা মুখ, ঢিলে শার্ট পরনে, কলার অবধি বোতাম লাগানো, গলার হাট দেখার অবস্থাও রাখেনি। শার্টের হাতা কবজি অবধি টানা, কালো চুলগুলো একপাশে সিথি করে আঁচড়েছে। সে কপাল কুঁচকে রেখে এই নাহিদের আপাদমস্তক মেপে নেয়। এতে অধিক অস্বস্তিতে গাঁট হয় ছেলেটা। হাত দিয়ে কলারটা ঠিকঠাক করে আরেকটু নুহা মনে করার ভঙ্গি করে বলল, তাকে কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। কিন্তু আমি যে আপনাকে চিনি না। নুহার প্রয়াস ব্যর্থ। সে মনে করতে পারল না, তবে স্বর পুরু করে শুধালো, নতুন এসেছেন? নাহিদ দাঁত মেলে হেসে বলল, জি। নুহা কাটকাট গলায় বলল, উত্তর জানতে চেয়েছি, দাঁত দেখতে চাইনি। দাঁত দেখাচ্ছেন কেন? নাহিদের হাসি মুছে যায়। চটপট দাঁতগুলো ঢুকিয়ে নিল ভেতরে। নুহা ভ্রু উঁচিয়ে বলল, ফ্যামিলি সহ থাকবেন? নাহিদ মুখ কালো রেখেই বলল, জি না, 2 বন্ধু উঠেছি। নুহা অবাক হয়ে বলল, 2 বন্ধু মানে? ব্যাচেলর? আমরা এখানে মেয়েরা আছি জেনেও বাড়িওয়ালা আঙ্কেল ব্যাচেলর কিভাবে ভাড়া দিলেন? বিপরীতে নাহিদ খুব আস্তে আস্তে বলল, জি, সেটা তো আমি জানি না আপু, চাচাই ভালো বলতে পারবেন। মাথায় আগুন ধরে গেল নুহার। উষ্ণ দুপুরের রাগ বর্তালো বাড়ির মালিকের উপর। একে তো মা সারাদিন বাইরে থাকে, ঘরে ওরা দুটো যুবতী মেয়ে, তার উপর পুষ্পিতার অমন সুশ্রী চেহারা। বিপদ তো পাশের ফ্ল্যাট থেকে হেঁটে হেঁটে আসবে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা তুমুল ঝগড়া বাঁধানোর সিদ্ধান্ত নিল। আগে হাত মুখ ধুয়ে আসা যাক। যেই ঘরে ঢুকতে যাবে নাহিদ অমনি পিছু হতে ডাকে, আপু শুনুন। ফিরে চাইল নুহা। কি হয়েছে? কর্কশ গলা শুনে আর কথা বলার সাহস পেল না। ও দুধারে মাথা নেড়ে জানালো, কিছু না কিছু না। নুহার মেজাজ পুরো তেতিয়ে এলো এবার। না কিছু না হলে ডাকলেন কেন? শুধু শুধু ডেকে আমার মাথা গরম করাটা আপনার উচিত কি হয়েছে? নাহিদ নিষ্পাপ কণ্ঠে বলল, শুধু শুধু ডাকিনি তো আপু, আসলে আমি তালাটা কিছুতেই খুলতে পারছি না।
আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? নুহা একবার তালার দিক দেখে। ছেলে মানুষ একটা তালা খুলতে ওর সাহায্য চাইছে, কি হাস্যকর ব্যাপার স্যাপার। তবে মানা করলো না, এগিয়ে এসে বলল, সরুন। বাদ্যের ন্যায় সাইড হয়ে দাঁড়ালো নাহিদ। নুহা তালা হাতে ধরে উল্টে পাল্টে দেখলো, ওর দিকে চেয়ে বলল, খুলবো কি আমার মাথা দিয়ে? চাবি কই? ও হ্যাঁ হ্যাঁ, এই যে। শশব্যস্ত চাবির রিংটা ওর দিকে এগিয়ে দিল নাহিদ। নুহা নিল, গাঁথল তালাতে, কিন্তু প্রথমেই খোলা গেল না। বহুদিন এই ফ্ল্যাটে ভাড়াটিয়া ওঠেনি, তাই তালা ব্যবহারও হয়েছে হাতে গোনা। নুহা মোচড়ামুচড়ি করলো কিছু সময়। নাহিদ কানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, হচ্ছে না। খুলেছে? খুলছে না? খেই হারিয়ে রুষ্ট চোখে চাইল নুহা। ধমকে বলল, আপনি চুপ করবেন? কানের পাশে এমন মাছের মতো ভন ভন করলে আমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে না? নাহিদ জিভ কেটে বলল, সরি সরি। কিছু সময় লাগাতার চেষ্টার পর খুলল তালা। নাহিদ অমনি বাহুবা জানিয়ে বলল, আরে বাহ, খুলেছে তো। কি গুণ আপনার! প্রশংসা শুনে নুহা খুশি হয়নি বোধহয়। চাবির গোছা ঝুলিয়ে ধরে থমথমে চেহারায় বলল, তালা খুলতে গুণ লাগে না, ধৈর্য লাগে, যেটা আপনার আমার মতো ছিল না। নাহিদ মেনে নিয়ে বলল, হতে পারে আপু। নুহা চেতে বলল, এই আপনি একটা তাল গাছের মতো ছেলে হয়ে আমাকে আপু আপু করছেন কেন? এত সভ্যতা দেখাতে হবে না, ছেলেদের স্বভাব জানা আছে। অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝেছেন? নাহিদ মাথা কাত করলো, অর্থাৎ বুঝেছে। নুহা বিভ্রান্ত হয়ে বলল, আজব তো, আমি যা বলছি আপনি এমন মেনে নিচ্ছেন কেন? নাহিদ বোকা বোকা গলায় বলল, কেন? মেনে নেওয়াটা ভুল হলো? নুহা আশ্চর্য না হয়ে পারছে না। গায়ে গতরে কি লম্বা পুরুষ, দেখতেও ভালো, অথচ এমন নির্বোধের মতন চালচলন কেন? তার মুখ থেকে বেরিয়ে এলো, ঢ্যাঁড়স কোথাকার। হতভম্ব নাহিদ তাজ্জব বনে তাকায়। ঢ্যাঁড়স কাকে বলছে ওকে? জিজ্ঞেস করার আগেই ভাব নিয়ে পাশ কাটালো নুহা। নাহিদ আর কথা বাড়ালো না, তার কাজ তো হয়েছে। দরজা খুলে রেখে আবারও নেমে গেল নিচে। নুহা আবার ঘরে ঢুকতে গেলেই পিছু হতে উদ্বেলিত ডাক এলো, নুহা নুহা। সে থামলো, ফোঁস করে শ্বাস ফেলল। আজ বোধহয় ওর ঘরে ঢোকা হবে না। 3বারই বাধা পড়েছে। আবার তাকালো ঘুরে। পুষ্পিতা দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠছে, ছটফটে গলায় বলল, জানিস কি হয়েছে? আমাদের কলেজে একজন নতুন টিচার এসছে। তনুজার কথা বলছিলাম না তোকে? ও তো পুরো সেই স্যারের উপর মেল্ট হয়ে গিয়েছে। আমি কত করে বোঝালাম যে। এক্সকিউজ মি। আচমকা খুব কাছে থেকে আসা স্থূল কণ্ঠটায় কথা থেমে গেল পুষ্পিতার। থামলো, পা জোড়াও চকিতে চাইল। অমনি চমকে থমকে একাকার হলো গতিতে। তীব্র দাঁড়িয়ে হাতে লাগেজ। পুষ্পিতার চোখ কোটর ছড়ায়, বিকট হয়, বড় বড় করে চেয়ে থাকে, অস্ফুটে বলে, স্যার। তারপর একটু আস্তে, আসসালামু আলাইকুম স্যার। তীব্র হাস্যহীন জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। খুব নম্র তার গলার স্বর, ততোধিক নরমভাবে বলল, সাইড দিন যাব। জি। পুষ্পিতার সঙ্গে সঙ্গে সিঁড়ির হাতলের সঙ্গে লেপ্টে দাঁড়ালো, কিন্তু কোনো কিছুই ওর মাথায় ঢুকছে না। স্যার যাবেন, কোথায় যাবেন? তীব্র উঠে যায় ওকে ছাড়িয়ে। নুহার সামনে দিয়ে ফ্ল্যাটে ঢুকে মুখের উপর দরজা লাগায়। গোটা দৃশ্যে ভ্রু আকাশে উঠল পুষ্পিতার। শশব্যস্ত তাকালো নুহার পানে, সেও সমান বিস্মিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে বলল, ইনিই তো স্যার। পুষ্পিতা ওপর নিচ মাথা নাড়ে। নুহা নিজেও মাথা দুলিয়ে বলল, হামাগুড়ি দিয়ে সন্ধে নেমেছে। আয়েশা খাতুন অফিস থেকে ফিরলেন কেবল, অথচ তাকে হাত মুখ ধোয়ার সময়টুকু দিতে নারাজ নুহা। শশব্যস্ত গুরুতর ভঙ্গিতে নালিশ ঢুকল বাড়ির মালিকের নামে। সে তখনও বিষয়খানা মেনে উঠতে পারেনি, তাই এখনও রেগে বোম। একা যাওয়া ঠিক হবে না বিধায় মায়ের অপেক্ষায় ছিল। এবার মাকে সহ জবাব দিয়ে চাইতে যাবে, কেন অমন তাগড়া দুটো জোয়ান ছেলেকে তাদের পাশের ফ্ল্যাটে ভাড়া দেওয়া হয়েছে। একটু আক্কেল জ্ঞান কি নেই এদের? টাকার জন্য এমন কাজ কারবার। কিন্তু ঘটনা হলো উল্টো। নালিশের বিনিময়ে সামান্য একটা বালিশও মেয়েটার কপালে জুটে না। আয়েশা খাতুন যেইমাত্র শুনলেন পুষ্পিতার সার উঠেছে, এখানে আহ্লাদে আটখানা হয়ে পড়লেন মহিলা। রীতিমতো হুলুস্থুল বাঁধিয়ে চলে গেলেন দেখা করবেন বলে। না ফ্রেশ হলেন, না বাইরের কাপড় পাল্টালেন। তার অপ্রত্যাশিত গদগদ ভাবটা থতমত খাইয়ে দিল নুহাকে। কিছু যে বলবে সেই সময়টা অবধি দিলেন না আয়েশা। সে ফ্যাল করে বোকার মতন মায়ের যাওয়ার পথে চেয়ে থাকলো শুধু। তীব্র দেয়ালে পিঠ ঠেসে মেঝেতে বসেছে, ঠোঁটের ঝলসে যাওয়া চামড়ার মাঝে আনন্দ নিয়ে পুড়ছে সিগারেটের মাথাটা। কানে গোজা হেডফোনে গান বাজছে ঝুপঝুপ আওয়াজে। এদিকে গোজগাজ করে ক্লান্ত নাহিদ। পুরো ফ্ল্যাটের আসবাব ঠিক করার পর সেও এসে ধপ করে ওর পাশে বসলো। শ্রান্ত গলায় বলল, খিদে পেয়েছে। তীব্র সিগারেট দেখিয়ে বলল, খাবি? নাহিদ এমনভাবে চাইল যেন আকাশ ভেঙে মাটিতে পড়েছে। দুপাশে সজোরে মাথা নেড়ে বলল, না না, এইসব আমি খাই না।
তীব্র দুষ্টুমি করেছিল। নাহিদের এমন অতিরিক্ত প্রতিক্রিয়া যে আসবে তাও জানতো। ছেলের সবেতেই বাড়াবাড়ি, মজা পেয়ে শব্দ করে হেসে উঠল তাই। ঠোঁট ফুলালো নাহিদ। মা বলতেন ও সহজ সরল, এই যুগে এত সোজা মানুষ চলে না, একটু চালাক হতে হয়। সত্যিই তো, সহজ সরল বলে সব বন্ধুরা ওকে নিয়ে মজা নেয়। এই যে বিট্টুও নিয়েছে। আর সেই দুপুরে ওই মেয়েটা সোজাসুজি ঢ্যাঁড়স বলে দিল। তক্ষুনি কলিং বেল বাজে। নাহিদ উঠতে নেয় দরজা খোলার জন্য তড়িৎ ওকে আটকে দিল তীব্র। কিছু না বলে তড়িঘড়ি করে সিগারেট অ্যাস্ট্রেতে রেখে সেটা ঠেলে দিল ডিভানের নিচে। উঠে গিয়ে গায়ে কড়া পারফিউম ছড়ালো, সারা ঘরে ফ্রেশনার দিল। চোখের চশমা পরে গায়ে শার্ট চাপিয়ে চলল সদর দরজার দিকে। সবটা বসে বসে দেখে গেল নাহিদ। তার কিছু বলার নেই, সে এখনো বাকরুদ্ধ, স্তম্ভিত। দরজা খুলে যেতেই আয়েশা নড়ে চড়ে দাঁড়ালেন। ওপাশের চাশমিশ পুরুষটিকে নির্দ্বিধায় সালাম দিলেন। আসসালামু আলাইকুম। তীব্র এনাকে চিনে। পুষ্পিতার উপর নজরদারির যে ফাইল সে বানিয়েছিল সেখানে নুহার মা সবার ছোটখাটো ভূমিকা আছে। প্রথমে সালামের জবাব দিল, পরপরই পাল্টা সালাম দিয়ে বলল, আপনি আমার বড় আন্টি, সম্মান আগে আমার দেয়া উচিত। আয়েশা খাতুনের অষ্টপুট লম্বা হাসিতে ছড়িয়ে যায়। ভেতরে ভেতরে নিরন্তর প্রশংসায় ফুলে ফেপে উঠলেন। এখনকার যুগে এত সভ্য ছেলে। তিনি আপ্লুত হেসে বললেন, কি নাম তোমার বাবা? আন্টি ডাকলে বলে তুমি করে বললাম, কিছু মনে করনি তো? জি না, ভেতরে আসুন। না না, সমস্যা নেই। আসলে আমার মেয়ের কাছে শুনলাম পুষ্পিতার কলেজের স্যার এখানে নতুন উঠেছে, এই জন্যই দেখা করতে এসেছি। তীব্র ভ্রুকুচকে বলল, কে পুষ্পিতা? তোমার ছাত্রী, ওই কলেজেই পড়ে, অর্থনীতি ডিপার্টমেন্টে। তীব্র একটু ভেবে বলল, ও হতে পারে। আমি আজকেই জয়েন করলাম তো, এখনো ভালো করে কাউকে চিনি না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বুঝেছি। তা তোমরা কোথা থেকে এসেছো? তীব্রর এই খেজুরে আলাপ ভালো লাগছে না। ওসব ওর ধাতে নেই। মহিলা মানুষের সঙ্গে একটার বেশি দুটো কথা বলতেই বিরক্ত লাগে। আর সেখানেই ভদ্রমহিলা পুরো প্রশ্নের ঝুড়ি খুলে বসেছেন। খুব গোপনে বীতস্পৃহ ভাবটুকু চাপা দিয়ে জানালো, ঢাকা থেকে। আয়েশা বললেন, আমারও তো ঢাকা থেকে এসেছি। আপনি বাইরে কেন আন্টি? ভেতরে এসে বসুন। না বাবা, এখন না, পরে একদিন যাব। তা তোমাদের গোছগাছ সব শেষ বুঝি? না, চলছে এখনো। আচ্ছা, তাহলে আর বিরক্ত করব না, আসি। হ্যাঁ, আবার পরে কথা হবে। আর কোনো অসুবিধে হলে নিশ্চয়ই জানাবে, কেমন? তীব্র অল্প হাসলো, স্বল্প মাথা নাড়ল। আয়েশা তার ফ্ল্যাটে চলে গেলেন। তীব্র দরজা আটকে দেয়। এপাশ ফিরে ঠোঁট কামড়ে হাসে। ভদ্রমহিলা সুবিধা অসুবিধে জানানোর দাওয়াত দিয়ে গেলেন। ওকে তো চেনে না, ঢাকা থেকে এখানে আসতে পেরেছে যখন, পাশের ফ্ল্যাটে যাওয়া এমন কি? এই ঘরে আসতেই নাহিদ শুধালো, কে এসেছিল? তোর শাশুড়ি। ছেলেটা চোখ বিকট করে বলল, মানে মিথিলার আম্মু এসেছেন? তীব্র এমনি বলেছে, নিতান্ত কথার কথা, কিন্তু নাহিদের যোগসূত্র মেলানোর ধরনে চোখ নাক কুচকে এলো। ধমক দিয়ে বলল, চুপ কর হাদারাম, সারাক্ষণ খালি মিথিলা মিথিলা। নাহিদ মন খারাপ করে বলল, এমন করিস কেন তোরা? আমি তোকে ভালোবাসি। তীব্র মুখের উপর বলল, কিন্তু ও তোকে শুধু ইউজ করেছে। এটা মাথায় কবে ঢুকবে তোর? তুই এখানে নাকে কাঁদবি আর ও কানাডায় গিয়ে স্বামী নিয়ে সংসার করবে। 2 বছর পর যখন বাচ্চা সব আসবে আর তারা তোকে দেখে বলবে হ্যালো মামা, তখন কাঁদিস। নাহিদের মুখটা ছোট হয়ে গেল, মাথা নোয়ালো চুপচাপ। তীব্র তার মনের হদিস জানে। মিথিলার প্রসঙ্গ উঠলেই হলো, এ ছেলে দুঃখে ভেসে যায়। সেই 2 গাল ফুলিয়ে শ্বাস ফেলল। সোনালি চুলে হাত বুলিয়ে মোটা গলায় বলল, নিচে যাচ্ছি, আমি খেয়ে আসবো, আমি তোর জন্য নিয়ে আসবো। নাহিদের হু হা এলো না, ঠাই বসে থাকে। তীব্র ঘাটাতে চায়নি, দরজা লাগা বলেই চুপচাপ বেরিয়ে গেল। তীব্র আর মায়ের সব কথোপকথন দরজার এপাশ হতে পরিষ্কার শুনেছে নুহা। আয়েশা ঘরে ঢুকে দরজা চাপাতেই রেগে মেগে বলল, তুমি ওনাদের সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে কেন আম্মু? আয়েশা ফিরে তাকালেন। তো কি করব? নুহা অবাক হয়ে বলল, কি করবে মানে? বাড়িওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করবে কেন সে আমাদের পাশে ব্যাচেলর ভাড়া দিলেন। আমরা এখানে 2টো মেয়ে সারাদিন একা থাকি, উনি জানেন না? এবার যদি বিপদ হয় কোনো? বিপদ হতে যাবে কেন? বরং ওনারা যে উঠলেন এখানে, এটা তো আরো ভালো হয়েছে। ভালো? ব্যাচেলর ছেলে পেলে এভাবে পাশাপাশি থাকবে, এটা ভালো? আয়েশা বিদ্বিষ্ট হয়ে বললেন, তুমি আসলে খুব বেশি বোঝো, বুঝলে? উনি পুষ্পিতার টিচার, একটা ভার্সিটির প্রফেসর, কত সম্মানীয় লোক। তাকে আর 5টা বখাটে ছেলের সাথে গুলিয়ে ফেলছো কেন? সে কি বাকিদের মতো হবে? এই তো কথা বলে এলাম।
আমার মানুষ চিনতে কখনো ভুল হয় না। কত আদব কায়দা জানা ছেলে, আমাকে কত সম্মান দিল। তারপর পুষ্পিতার দিকে চেয়ে বলল, তোমার কি মনে হয় পুষ্পিতা, আমি ঠিক বলছি না? পুষ্পিতা অবলার মতন বসেছিল সোফাতে, নড়ে চড়ে উঠল। মৃদু কণ্ঠে সায় মিলিয়ে বলল, জি, আমার কাছে স্যারকে ভালো মানুষই মনে হয়েছে। নুহা বলল, একদিন দেখেই বুঝে গেলি মানুষ ভালো না খারাপ, নাকি এখন তুইও বলবি তোর মানুষ চিনতে ভুল হয় না? পুষ্পিতা মিনমিন করে বলল, না তা না, ওই তখন সিঁড়ি দিয়ে উঠলেন না, অথচ একবারও আমার দিকে তাকাননি। এমনকি কথা বলার সময় একবার চোখ তুলে দেখেন উনি। যে মানুষ মেয়েদের মুখের দিকে চেয়েই কথা বলে না, সে নিশ্চয়ই খারাপ হবে না। আয়েশা বললেন, আর একটা কথা ভাবো, উনি কত পড়াশোনা জানা, গ্র্যাজুয়েট করা। পুষ্পিতা, তুমি পড়াশোনার যে কোনো কিছুতেই নিঃসংকোচে হেল্প নিতে পারবে না। শিক্ষক মানুষ ধারে কাছে থাকা মানে তো তোমরা আরো সেফ থাকছো। নুহা উদ্বেগ নিয়ে বলল, কিন্তু সাথে তো আরো একটা ছেলে আছে, ওনার বন্ধু না কি যেন? তাতে কি, থাকুক না। ভালো মানুষ কি খারাপ মানুষের সঙ্গে মিশবে? না তো, স্যার মানুষ নিশ্চয়ই ওরকম বাজে কোনো বন্ধুর সাথে আনেনি। নুহা চিন্তায় পড়ে গেল। মিনিট কয়েক ভাবাভাবির পর মেনেও নিল। মা পুষ্পিতা কারোরই আপত্তি নেই যখন, তারা তো নাচানাচির মানে আছে। মাথা ঝুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। হাসলেন আয়েশা। ওর থুতনি ধরে বললেন, এই তো কত লক্ষ্মী একটা মেয়ে আমার। নুহাও হাসলো। তিনি হঠাৎই চিন্তিত কণ্ঠে বললেন, ছেলে দুটো আজ উঠলো বাসায়, সারাদিন গোছগাছ করেছে, এখনো নাকি বাকি। বোধহয় রান্না বান্নাও করতে পারেনি। আমাদের উচিত প্রতিবেশী হিসেবে ওদের কিছু খাবার পাঠানো। নুহার হাসি শেষ। কেমন খ্যাক খ্যাক গলায় বলল, কেন কেন এখন খাবারও পাঠাতে হবে কেন? আমরা কি ওদের জন্য রান্না করেছি? আরে তুমি এমন করে কথা বলছো কেন? রান্না না করলেও বা খাবার তো কম নেই, ওদের দিলেও তোমার ভাগে কম পড়বে। ওদের দিলেও তোমার ভাগে কম পড়ে যাবে না। আমরা যখন মতিঝিলে প্রথম বাসা নিয়েছিলাম মনে নেই? পুষ্পিতার মনি আমাদের রান্না করে দিয়ে গিয়েছিলেন। সেই রান্না খেয়ে হাত চেটে পুটে তো খুব বলেছিলে, তাহলে এখন অন্যকে দেবে না কেন? মনির কথা শুনে বুক ভারী হয়ে এলো পুষ্পিতার। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। নুহারা প্রথম পাশাপাশি ওঠার সময় সালমা নিজে হাতে খাবার দিয়ে এসেছিলেন। সেই বাটি ভরে আবারও খাবার নিয়ে এলো ফ্রক পরা ছোট্ট নুহা। এরপর দুজনের আলাপ বন্ধুত্ব, কি আনন্দ মাখা দিনগুলি। নুহাটা এখনো ওর জীবনে একইভাবে রইলেও মনি। যাও তো মা, বাটিতে করে একটু ভাত তরকারি দিয়ে এসো তোমার স্যারকে। পুষ্পিতা ঘাড় কাত করলো। যেই উঠতে যাবে নুহা হইচই ফেলে বলল, না, ও কেন যাবে? ও এমনি বোকাশোকা। আর ছেলেগুলো কেমন না কেমন, ওকে আমি কিছুতেই ওদের ঘরে পাঠাবো না। আয়েশা খাতুন অতিষ্ঠ হয়ে পড়লেন এবার। উফ, এই মেয়েটাও না। আচ্ছা বেশ, ওকে যেতে হবে না, তুমি নিয়ে যাও। সে চোখ প্রকট করে বলল, আমি? তিনি এবার নাক ফুলিয়ে বললেন, এবার বলো না যে তুমিও যাবে না। মায়ের উষ্ণ চোখ মুখ দেখে দমে গেল নুহা। আচ্ছা যাচ্ছি, দিয়ে আসছি খাবার তোমার সাধের প্রতিবেশীকে, কেমন? সে হনহনে পায়ে রান্নাঘরে যায়। পুষ্পিতাও গিয়ে পেছনে দাঁড়ালো। আয়েশা ওকে বললেন, এবার বলো না যে তুমিও যাবে না। এতদিন ধরে বান্ধবীকে কিছু শেখাতে পারোনি। তোমার মতো একটু নরম হওয়া শেখাও, একটু ভদ্রতা শেখাও। মেয়ে মানুষ এত কর্কশ হলে হয়? নুহা ওখান থেকে জবাব দিল, হ্যাঁ, ওর মতো নরম হই, আর সবাই পায়ে পিষে দিয়ে চলে যাক, তাই না? পুষ্পিতার মিহি আওয়াজ, তুই একটু মাথাটা ঠান্ডা কর, আমার কাছে দে, আমি বেড়ে দিচ্ছি। নুহা চোখ পাকিয়ে বলল, একদম কথা বলবি না, তাহলে তোকেও এই বাটির মধ্যে ভরে নিয়ে যাব। তারপর তোর স্যারকে দিয়ে বলবো, এই নিন আপনার ছাত্রীকে এনেছি, এখন শিক্ষা দিন গুরু। পুষ্পিতা নিঃসহায়ের মতো চুপ করে থাকে। নুহা গটগট করে বেরিয়ে গেল। আয়েশা কপাল চাপড়ে বললেন, হে আল্লাহ, এতটুকু মেয়ের এত জেদ! একে কোনো ছেলে বউ বানিয়ে নেবে কে জানে। নাহিদের মন বিষণ্ণতায় মোড়া। জানালার দিকে চেয়ে বসেও চোখের জল হাতে মানিব্যাগ, যার ফ্রন্ট পকেট থেকে বেরিয়ে আছে মিথিলার সুন্দর একটা ছবি। নাহিদ বৃদ্ধাঙ্গুল ছবির উপর আলতো করে বোলায়। কবছরের ভালোবাসাময় দিনগুলো চিত্রের ন্যায় হানা দেয় চোখের সামনে। ব্যথাতুর ঢোক গিলল নাহিদ। মিথিলার দিকে চেয়ে বলল, আমি এখনো আগের মতোই তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা একটুখানিও কমেনি জানো। অথচ ওরা বলে তোমায় ভুলে যেতে, সব বলে সুন্দর করে বাঁচতে। সব কি এতই সহজ মিথিলা? প্রথম প্রেম, জীবনে প্রথম নারীকে এত
অনায়াসে ভুলে যাওয়া যায় না। আমি তো শুরু থেকেই জানতাম তুমি আমায় নিয়ে সিরিয়াস ছিলে না। এতটুকু না বোঝার মতো বোকা আমি নই, কিন্তু কোনো এক ব্যর্থ আশায় বুক বাঁধা ছিল। আমি ভেবেছিলাম আমি আমার মতো করে ভালোবাসবো, একদিন তুমিও ঠিক এইভাবে আমাকেও কাছে টানবে। হয়নি। আমি শত চেষ্টা করেও পারিনি তোমার মন গলাতে। অতগুলো দিনে আমার ভালোবাসা একটু শুতে পারিনি তোমায়। জীবনে বাঁচার জন্য আমাকে নয়, আমার টাকাটাকেই এত বড় করে দেখলে মিথিলা। একবার আমাকে বেছে নিয়েই দেখতে না হয়, জান দিয়ে দিতাম তোমাকে সুখে রাখার জন্য। নুহা দেখলো দরজা হাঁ করে খোলা। সে বাইরে দাঁড়িয়ে থমথমে গলায় ডাকলো, কেউ আছে? সাড়া এলো না। ও আবারও ডাকলো, এবারেও না। ভেতরে কেউ নেই নাকি? এতবার ডাকলো, কেউ উত্তরই দিচ্ছে না। নুহা ফেরত আসতে নিয়েও থামে। মায়ের কথাটা মনে করে মায়াও হলো। সত্যিই তো, হতে পারে ওনারা এখনও কিছু খেতে পারেনি। বাসা অদল বদল করা তো চারটিখানি কথা নয়। যতবার ওরা বাসা পাল্টেছে, জীবন বেরিয়ে গেছে ওর। ভাবলো খাবার যখন নিয়ে এসেছেই তখন রেখেই যাবে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভেতরে ঢুকলো নুহা। বসার ঘর খালি। নুহা টেবিলের ওপর রাখতে গিয়ে চোখ পড়ল সোজাসুজি সোপার ঘরে। ভ্রু গোছালো। নাহিদ জানালার সামনে থম মেরে বসে আছে। এবার মেজাজ চটে গেল মেয়েটার। কি অভদ্রের দল বল! বাসাতেই আছে, অথচ অতক্ষণ ধরে সে যে হেদিয়ে ডাকলো, ইচ্ছে করে সাড়া দেয়নি। ও ব্যগ্র পায়ে রুমের সামনে গিয়ে দাঁড়ালো। একেবারে খেকিয়ে বলে, এই আপনারা কেমন মানুষ? হ্যাঁ, নাহিদের আর্ত চোখ দুটো মিথিলার ছবিতে ছিল। মনোযোগ সবই সেখানে। খালি ঘরে আচমকা এমন জোরালো শব্দে পিলে চমকে উঠল বেচারার। ধরফড়িয়ে দাঁড়িয়ে গেল। ওঠার প্রকোপে হাতের মানিব্যাগ ঠিকরে পড়ল ফ্লোরে। ও প্রচণ্ড ভয় পেয়ে বলল, আপনি আপনি কিভাবে ঢুকলেন? এই ঘরে এলেন কি করে? নুহা আশেপাশে চেয়ে জায়গা খুঁজলো খাবার রাখার। একটা টেবিল দেখে এগিয়ে যেতে যেতে বলল, ঢুকেছি দরজা দিয়ে আর এসেছি পায়ে হেঁটে, বুঝেছেন? নাহিদ মাথা কাত করলো আগের মতো, তবে এখনো বুক ধুকপুক করছে। নতুন জায়গা, আবার বিট্টুটাও নেই। ওকে তো কিডন্যাপ করে যে কেউ সহজেই নিয়ে যেতে পারবে। নুহা খাবার রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার মা অনেক ভালো মানুষ। ওনার ধারণা আপনারা কাজের চাপে এখনো না খেয়ে আছেন, তাই খাবার দিয়েছেন। আমি একদম নিয়ে আসতে চাইনি, একরকম জোর করে পাঠালেন আর কি। যাকে না খেলে খেয়ে নেবেন, আর খেলে রাতের জন্য রেখে দেবেন, তখন কাজে লাগবে। নাহিদ ছোট করে বলল, এসবের কি দরকার ছিল? সেসব আম্মু জানে, আমি তো। ওর মুখের দিকে নজর পড়তেই কথা থামলো নুহার। আরো ভালো করে চাইলো। নাহিদের চোখের কোণায় সূক্ষ্ম জলের রেশ। এক পশলা কান্নার পর চোখ মুছলেও যেমন চিহ্ন রেখে যায়। আপনি কি কাঁদছিলেন মিস্টার ঢ্যাঁড়স? নাহিদ হতভম্ব হলো, ভ্যাবাচাকা খেলো। একে এর নাম দুয়ে ধরে ফেলায়। তারপর আরেক দিক মুখ ঘুরিয়ে বলল, কই না তো। নুহার চাহনি প্রখর। বোঝার চেষ্টায় সে। একটা ছেলে কি কারণে কাঁদতে পারে? লাইফ নিয়ে ডিপ্রেসড, চাকরি পাচ্ছে না নাকি? সে সময় ওর চোখ যায় মেঝেতে। ওয়ালেট পড়ে আছে নাহিদের, যেখানে মিথিলার পাসপোর্ট সাইজের ছবিটাও সদর পেছে। ও এগিয়ে গেল, হাতে তুলে দেখতেই বুঝে ফেললো যা বুঝার। নিশ্চিত হতে বলল, আপনার বুঝি ব্রেকআপ হয়ে গেছে মিস্টার ঢ্যাঁড়স? চকিতে চাইলো নাহিদ। ওয়ালেটটা একরকম কেড়ে নিল ওর হাত থেকে। শান্ত মানুষ মুহূর্তেই কেমন তেতে উঠল। আমার ওয়ালেট ধরছেন কেন? নুহা ভড়কে যায়, চোখ কুচকে বলে, বাপরে, ব্যাগে কয় লাখ টাকা আছে শুনি, এভাবে টেনে নেওয়ার কি ছিল? নাহিদ কাজটা ঠিক হয়নি ভেবে আস্তে করে বলল, সরি, আসলে মন মেজাজ ভালো নেই, ওই জন্যই আর কি, কিছু মনে করবেন না। নুহার ঠোঁটে টিপে হেসে বলে, বুঝেছি, গার্লফ্রেন্ড ভেগে গেছে বলে কাঁদছিলেন, তাই তো? নাহিদ কষ্ট চোখে চায়, তেমন চড়া কণ্ঠে বলে, বেগে যায়নি, বিয়ে হয়ে গেছে, না জেনে কেন আজেবাজে বলছেন? নুহা মজা করছিল। মানি ব্যাগে তো আর কোনো মেয়ের ছবি ছেলেরা এমনি এমনি রাখে না। গার্লফ্রেন্ডই হবে বলে আন্দাজ যে বলা। কিন্তু সত্যি নাহিদ এই কারণে কাঁদছে শুনে তাজ্জব হয়ে বলল, কি আশ্চর্য, একটা গার্লফ্রেন্ড চলে যাওয়ায় আপনি সত্যি এভাবে কাঁদছেন? কেন, এটা কি কাদা মতো ব্যাপার নয়? নুহার দৃঢ় কণ্ঠ, মোটেই না, এর থেকেও কত বাজে বাজে ঘটনা ঘটেছে আপনি জানেন? এই যে আমাদের দেশের কথা ধরুন, সাদা চামড়া বিদেশিদের কাছে তাদের কত টাকার ঋণ, কই দেশ তো কাঁদছে না, প্রধানমন্ত্রী তো দিব্যি গাড়ি করে ঘুরছে, তাহলে? নাহিদ জড়বুদ্ধিতে চোখ বড় করে বলল, আপনার কাছে এই দুটো জিনিসের মানে এক? না, অবশ্যই একা না, আপনার থেকেও দেশের ব্যাপারটা মারাত্মক, কারণ দেশের ক্ষতি মানে দশের ক্ষতি, কিন্তু আপনি তো অক্ষত, তাই আপনার বিষয়টা এক্ষেত্রে অতিকায় তুচ্ছ।
সহসা এক পেশে হাসলো নাহিদ। ওয়ালেটের দিকে চেয়ে থেকে বলল, আপনার কাছে হয়তো তুচ্ছ, আমার কাছে নয়, কারণ আমি ভালোবেসেছি। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? সে চাইল উত্তর জানার প্রবণতা দেখে নুহা দুপাশে মাথা নেড়ে বলল, না। তাহলে আপনি বুঝবেনও না। একজন ব্যর্থ প্রেমিকের কষ্ট বুঝতে প্রেম সুলভ হৃদয় লাগে। নুহার শিথিল চাহনি বদলে যায়, গুরুতর হয়। নাহিদ একটু চুপ থেকে বলল, খাবারের জন্য ধন্যবাদ। আমাকে একটু একা ছাড়বেন প্লিজ, একা থাকতে চাইছি। আবার ভেবে বসবেন না, তাড়িয়ে দিচ্ছি আপনাকে। কেন যেন মন খারাপ হলো নুহার। শব্দহীন মাথা ঝাঁকিয়ে চুপচাপ হাঁটা ধরল। দরজায় গিয়ে ফিরে চাইল আবার। নাহিদ ওয়ালেট থেকে চোখ নিয়ে জানালার বাইরে ফেলছে। পরপর বক্ষস্থল ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। নুহার মনে হলো এই নিঃশ্বাসের নির্গমন সাধারণ কিছু নয়, হাওয়ায় মিলিয়ে দেওয়া কারো বিষাদের ভার। সেই ভার বোঝার ক্ষমতা কি আসলেই ওর নেই? ঝা চকচকে রাস্তাঘাট, এক একটি উঁচু স্তম্ভের মতন পরিষ্কার দালান, তকতকে ঝলঝলে কানাডা ভূমি দেখে মিথিলার চোখ বিমোহে মুদে আসার জোগান। এই তো ঠিক এইরকমই দেশের স্বপ্নই দেখেছেও। আহা, অবশেষে পেল। প্রাচুর্যে ঘেরা ভীষণ ভীষণ শৌখিনতায় মুড়ে থাকা জীবনে এবার আর সুখের অন্ত হবে না। ওরা এখন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে। ল্যান্ড করেছে প্রায় আধা ঘন্টা হবে। মিথিলা সবকিছু দেখে এবার অধৈর্য হয়ে পড়ল। পা হাঁটু ঝিমিয়ে এসেছে ওর। ওদিকে পলাশ ফোনে ব্যস্ত। মিথিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। পলাশ নিজেও নড়ছে না, কিছু বলছেও না। সারাদিন এখানেই থাকার প্ল্যান করেছে নাকি? গাড়ি আসবে না ওর। মিথিলা খেই হারিয়ে এবার কাছে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? তোমার গাড়ি আসবে কখন? এই ক্যাব বুক করেছি, চলে আসবে। মিথিলা নাক কুচকে বলল, ক্যাব? ক্যাব কেন? তোমার গাড়ি নেই? পলাশ ফোন থেকে মুখ তুলে চায়। 2 সেকেন্ড পর দুর্গেও চাহনিতে চেয়ে থেকে হঠাৎই দুপাশে মাথা নেড়ে হাসে। এতেই সবটা গুলিয়ে গেল মিথিলার। মাথায় ঢুকলো না কোনো কিছু। বিভ্রমে গলা ভিজিয়ে দাঁড়িয়ে থাকলো পাশে। ক্যাব এলো 15 মিনিটের মাথায়। পলাশ ব্যাকপ্যাক সহ উঠে বসে। মিথিলা ঠায় দাঁড়িয়ে তখনও। সে গাড়ির জানালা থেকে চেয়ে বলল, এয়ারপোর্টে থাকবে বলে এসেছো নাকি ওঠার জন্য পালকি আনবো? মিথিলার রাগ লাগছে। পলাশের গাড়ি থাকতে সে ক্যাবে যাবে কেন? উঠলেও চোখে মুখে তার তীব্র অনীহা। পাশে বসে ফের একই কথা শুধালো, ক্যাবে যাচ্ছি কেন আমরা? তোমার নিজের গাড়ি নেই পলাশ? না। জবাব শুনে আহত মিথিলা ঘুটঘুটে অন্ধকার নামলো মুখে। পলাশের গাড়ি নেই, এর মানে এখানেও তাকে ট্রামে ট্যাক্সিতে যাতায়াত করতে হবে। সে বিধ্বস্ত মনে বসে থাকে। তিক্ত গলায় ছোট করে বলল, হ্যাঁ। গাড়ি থামলো একটা আলিশান ভবনের সামনে। উচ্চতায় বিশাল। বাইরে থেকে দেখেই মিথিলার চক্ষু চড়ক গাছ। উৎফুল্ল হয়ে বলল, এটা তোমার বাড়ি? উত্তর এলো। মিথিলা দুরন্ত কদমে নেমে যায়। পলাশ ভাড়া মেটালো ক্যাবের। মিথিলা ভবন দেখতে দেখতে হা করে বলল, এত বড় বাড়ি তোমার পলাশ? ও মাই গুডনেস, এ তোমার কল্পনার চেয়েও অনেক বড়। পলাশ পাশে এসে দাঁড়ালে ওর দিকে চেয়ে বলল, এবার বুঝেছি এই বাড়ি করতে করতে আর গাড়ি কেননি, তাই না? থাক, সমস্যা নেই, আমি এসে গেছি না। এখন আমরা দুজন মিলে গিয়ে একটা মার্সিডিজ কিনে নিয়ে আসবো। পলাশ কেমন করে হাসলো। মিথিলা বলল, কি আজব, আমি চাই বলছি তাতে এরকম হাসছো কেন তুমি? ও ঠোঁটে হাসি রেখেই বলল, নামো, তোমার কথা শুনে হাসছি। হাসার মতো কি এমন বললাম? কিছু না, চলো। মিথিলার কোনো কিছুই মাথায় ঢুকছে না। একঝাঁক প্রশ্ন সমেত পিছনে চলল পলাশের। মেন গেটের বেল বাজালে গার্ড লক্ষা পাশের গ্রাউন্ড ফ্লোর ফেলে যখনই লিফটে উঠতে যাবে, পূর্বেই কোথা থেকে এক মেয়ে এসে হামলে পড়লো গায়ের উপর। চমকে উঠল মিথিলা। সাদা চামড়ার মেয়ে, একটা হাঁটু সমান টপ পড়েছে শুধু। পলাশের গলা জড়িয়ে রেখে ইংলিশে বলল, হাই ফালাস, আই মিস ইউ। পলাশকে অপ্রস্তুত দেখা গেল না। এই যে বইয়ের সামনে বুকের উপর অন্য এক মেয়ে, এতে একটু ভ্রুক্ষেপ এলো না যেন। এক হাতে লাগেজ বার, অন্য হাতে পাল্টা মেয়েটার পিঠ আঁকড়ে বলল, আই মিস ইউ টু জেনি। মুখের উপর হঠাৎ একদলা পানির ঝাপটায় ঘুম থেকে লাফিয়ে উঠল নাহিদ। ভয়ার্ত নেত্র হকচকিয়ে চাইল। কে কে? ঘুম ঘুম চোখ দুটো স্পষ্ট হতেই সম্মুখে তীব্রকে দেখা যায়। হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, ওটার পানি মেরেছে মুখে। নাহিদ হতবুদ্ধি হয়ে বলল, কে কে? তীব্র অসন্তোষ চোখে চেয়ে। তোকে এখানে ঘুমোতে এনেছি, আপাতত কিছুদিন তোর ঘুম বন্ধ। নাহিদ মাথা চুলকায়। কি হলো? তীব্র ঘুটে হাঁটা ধরল, ছোট করে বলে গেল, ফলো মি। নাহিদ নিরুপায় হয়ে উঠে বসে পিছনে আয়র। তীব্র সোজা তার রুমে গিয়েছে, বসেছে টেবিলের নিকট থেকে একটা চেয়ার টেনে। নাহিদ আসলে আরেকটা দেখিয়ে বসতে বোঝালো। বসলো নাহিদ।
তখনও কিছু বোঝেনি। টেবিল ক্লকটা একবার সময় দেখে নিল, রাত বাজে 1টা। বলল, তুই কি এখন পড়বি নাকি? হ্যাঁ, আর তুই আমাকে পড়াবি। চোখ বেরিয়ে এলো ছেলেটার। তীব্রকে পড়ানো মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার। যান হাতে নিয়ে বসতে হবে। এই ছেলের রেকর্ডের শেষ নেই। ক্লাস 6-এ বসে পড়াশোনা নিয়ে বেশি চাপাচাপি করাতে হোম টিউটরের মাথা ফাটিয়ে দিয়েছিল। সে আর্তনাদ করে বলল, কি? এই না না, আমি পারবো না। তীব্র গরম চোখে চেয়ে বলল, কেন, সমস্যা কি? শুষ্ক ঢোক গিলল নাহিদ। আসল কথাটা মুখ ফুটে বের হলো না। তীব্র কপালে ভাঁজ ফেলে ওর মুখের দিকে চেয়ে থাকে। এরপর ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমি আমার কাছের মানুষদের আঘাত করি না। তুই তোর মতো করে পড়াতে থাক। পড়াতেই হবে? তীব্র চোখ রাঙালে চটপট বই মেলল। তীব্র নিজের মতো বলল, প্রতি রাতে আমাকে পড়াবি। তুই আমাকে যা বোঝাবি, পরের দিন আমি সেটা ক্লাসে কপি পেস্ট করে আসবো। ক্লাসে স্পেশালি ভীতু মেয়ের সামনে আমার ভালো পারফরমেন্স জরুরি, আর সেটা নির্ভর করছে তোর উপর। যদি আমার পারফরমেন্স খারাপ হয়, মাথা না ফাটালেও তোর চেহারার ডিসপ্লে পাল্টে দেবো আমি। নাহিদ ভীত কণ্ঠে বলল, এটা কেমন কথা হলো? যদি আমি তোকে পড়াই তাহলে আমি তোর টিচার। টিচারের সাথে এরকম করে কেউ? তীব্র ভ্রু উঁচিয়ে বলল, কথা কম, শুরু কর। নাহিদ ফোঁস করে শ্বাস ফেলল, অবলা অসহায় শ্বাস। বইয়ের পৃষ্ঠা উল্টাতে পাল্টাতে বলল, আসলে অনার্স লেভেলের পড়া বই দিয়ে হয় না, পড়তে হয় নোটস দিয়ে। লেকচারদের আলাদা নোট থাকে, সেখানে তারা গুরুত্বপূর্ণ কোটেশনগুলো তুলে তুলে ক্লাস নেয়। কথাটা বলে সে পড়াশোনা শুরু করলো। অপরদিকে খুব মনোযোগ দিয়ে শুনছে তীব্র, কিন্তু যতটা মনোযোগী হওয়ার চেষ্টায় সে মাথায় অতটা ঢুকছে না। এই বয়সে পড়াশোনা এত সহজে হয়? নাহিদ পড়িয়েই যাচ্ছে। মূল্য, মুনাফা, উৎপাদন, খাজনা এসব বিষয়ে গড়গড় করে আওড়াচ্ছে, কিন্তু মাথা ভো ভো করে ঘুরছে তীব্রর। ডানে থেকে বামে, বাম থেকে ডানে চক্কর কাটছে সবেগে। বইয়ের লেখার দিকে চাইলেই মনে হচ্ছে নেশালো কিছু মেশানো। ঘুমে একাকার হয়ে আসছে সব। চোখের সামনে পৃথিবী দোদুল্যমান। সে আধা ঘন্টার মাথায় তড়াক করে দাঁড়িয়ে যায়। বিঘ্ন ঘটায়। নাহিদ বলল, কি হলো? পানি খেয়ে আসি, দাঁড়া। তীব্র টালমাটাল পায়ে যেতেই ঠোঁট চেপে হাসল নাহিদ। জীবনে নিজের জন্যে পড়েছে কিনা সন্দেহ, আর এখন এক মেয়ের জন্যে কত কি। তীব্র খেতে যায়নি, গিয়েছে চোখে মুখে পানি দিতে। বেসিনের ট্যাপ ছেড়ে মাথার তালু ভেজালো। আয়নার দিকে চেয়ে বিড়বিড় করলো, শালা লেখাপড়া চাইতে মাস্তানি করা সোজা, এসব মানুষ করে? আয়নার দিকে চেয়ে বিড়বিড় করলো। সে ফিরে এসে আবারও আগের জায়গায় বসলো। বোঝালো কিছুই হয়নি। একই রকম গম্ভীর গলায় বলল, শুরু কর। একটা কথা বলবো? তীব্র তাকায়। কি? তোর মনে হচ্ছে না তুই মেয়েটার প্রেমে পড়েছিস? সে নিষ্প্রভ আওড়ালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।